শুরু করছি। আজকে নাটক দিয়ে শুরু করছি। নাটকের প্রথমেই আছে দীনবন্ধু মিত্র, ফলে দীনবন্ধু মিত্র দিয়ে আজকে শুরু করছি। দীনবন্ধু সময়কাল 1830 থেকে 1874 পর্যন্ত। 30 থেকে 74 এই সময়ে নাট্যকার দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতকের নাটকের ইতিহাস পড়তে গেলে রামনারায়ণ তর্করত্নর পরেই যে নামটা মধুসূদনের সঙ্গেই প্রায় এক নিঃশ্বাসে আমরা উচ্চারণ করি, তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র। এবং দীনবন্ধু মিত্রের কোন নাটকের জন্য তিনি যে এত বিখ্যাত বা কোন প্রহসনের জন্য তিনি যে এত বিখ্যাত এটা বলাই বাহুল্য। এবং সঙ্গে সঙ্গে আমাদের দীনবন্ধু মিত্রের সঙ্গে সঙ্গে যে নামটা মনে আসে সেটা হচ্ছে নীলদর্পণ। তো যাই হোক, 1853 সালে দীনবন্ধু মিত্রের সাহিত্য জীবন শুরু হচ্ছে এবং সাহিত্য জীবনটা শুরু হচ্ছে কিন্তু তার কবি হিসেবে। সংবাদ প্রভাকর পত্রিকাতে তিনি কাব্য রচনা দিয়ে তার সাহিত্য জীবন শুরু। এবং বঙ্কিমচন্দ্র অবশ্য সেটাই করেছিলেন। বঙ্কিম গদ্য হলেও তিনি পদ্য দিয়েই শুরু করেছিলেন। এরপরে হিন্দু কলেজে তিনি লেখাপড়া করেন এবং 1855-তে তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন। এবং এই সরকারি চাকরি করতে করতে তিনি উড়িষ্যা, বাংলার বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করেন এবং খুব কাছ থেকে বাংলার মানুষের যে সামাজিক অবস্থা এবং সেই সময়ের বাংলার মানুষের যে সামাজিক অবস্থা, সেই অবস্থাকে তিনি পর্যবেক্ষণ করেন। অনুভূতি সাহার মাধ্যমে তিনি সেই সাধারণ মানুষ, চাষি এবং সমাজের যে নিম্ন স্তরের মানুষ, জমিদারের অত্যাচার, নীলকর সাহেবদের অত্যাচার, এগুলোকে তিনি প্রত্যক্ষ করেছিলেন। প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়েই তার পরবর্তীকালে নাট্য রচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুকে তিনি তৈরি করে নিয়েছিলেন। আচ্ছা, এবং বলা হচ্ছে যে দীনবন্ধু নানা স্থানে পরিভ্রমণ করিয়া নীলকর দিকে দৌরাত্ম্য বিশেষ রূপে অবগত হইয়াছিলেন। এবং এই বিশেষ রূপে অবগত হওয়ার পরেই যে সৃষ্টিসত্তা কাব্য রচনা দিয়ে তার সাহিত্য জীবন শুরু করেছিলেন, তিনি কিন্তু সেই কাব্য রচনা থেকে সরে এসে একেবারে নাট্য রচনাতে অনুপ্রবিষ্ট হচ্ছেন। এবং সেই সময় আমরা দেখছি নীলকর সাহেবদের কুকীর্তিকতা তত্ত্ববোধিনী পত্রিকাতে 1850 সালে একটি দীর্ঘ নিবন্ধ প্রকাশিত হচ্ছে। তারপরে 8 বছর পরে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে, হিন্দু প্যাট্রিয়ট প্রেস থেকে বাপরে বাপ নীলকরের অত্যাচার শীর্ষক একটি পুস্তিকা প্রকাশিত হচ্ছে। এবং আলালের ঘরের দুলাল ইত্যাদি নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি নীলকর সাহেবদের যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী বিবৃত হচ্ছে এবং বর্ণিত হচ্ছে এই সময়। এবং ঈশ্বরগুপ্ত কিছু কিছু পদ্য লিখছেন। এবং এই সময় দীনবন্ধু মিত্র রিয়ালাইজ করছেন, যে অনুভব করছেন যে যেভাবে নীলকর সাহেবদের অত্যাচার বিবৃত হচ্ছে বা তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেটা হয়তো যথেষ্ট নয়। এবং তার এই অনুভবের এই জায়গাটা থেকে তিনি যেটা করলেন, তিনি নীলদর্পণ নাট্য রচনায় প্রবৃত্ত হচ্ছেন। আচ্ছা, যার জন্য নীলদর্পণের ভূমিকাতে তিনি লিখছেন, নিকর করে নীলদর্পণ অর্পণ করিলাম। এক্ষণে তাহারা নিজ নিজ মুখ সন্দর্শনপূর্বক তাহাদিগের ললাটে বিরাজমান স্বার্থপরতা কলঙ্ক তিলক বিমোচন করিয়া তৎপরিবর্তে পরোপকার শ্বেতচন্দন ধারণ করুন। তাহা হইলেই আমাদের পরিশ্রমের সাফল্য। অর্থাৎ তিনি নীলকর সাহেবদেরকে বলছেন যে তারা অত্যাচারের যে কলঙ্ক তিলক কপালে এঁটেছেন, সেইখান থেকে তারা বেরিয়ে আসুন। আর নাটকের উপসংহারে জনৈক নাট্য সদস্য বলছেন, সরপুর নিবাসী বসুকুল নীল কীর্তিনাশায় বিলুপ্ত হইল। সরপুর নিবাসী বসুকুল নীল কীর্তিনাশায় বিলুপ্ত হইল। আহা নীলের কি করাল পর। ভূমিকা এবং উপসংহার দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে দেখতে পাবো যে বাস্তব জীবনের যে জ্বলন্ত ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু নাটকের মধ্যে তিনি ব্যক্ত করতে চাইলেন। এবং এই যে সরপুর নিবাসী বসুকুল, অর্থাৎ একটা বংশ এই নীলকর সাহেবদের অত্যাচারে একেবারে নির্বংশ হয়ে যাচ্ছে।
অর্থাৎ অত্যাচারের মাত্রাটা কোন জায়গায় গেলে একটা বংশ নির্বংশ হয়ে যেতে পারে। আচ্ছা, এই নাটকটা সম্বন্ধে তো প্রথমেই আমরা বলি যে নীলদর্পণ ইংরেজি অনুবাদ করেছিলেন জেমস লং সাহেব ইয়েতে তার দাক্ষিণ্যে আর কি নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করা হয়। নীলদর্পণের আখ্যান বস্তু, এবার গল্পটা কি, নীলদর্পণের আখ্যান বস্তুটা মূলত কিন্তু পারিবারিক, কিন্তু সেই পারিবারিক সমস্যাটা আস্তে আস্তে সেটা সামাজিক এবং রাষ্ট্রিক সমস্যায় দাঁড়ায় গিয়ে একেবারে, হ্যাঁ, পারিবারিক সমস্যাটা একেবারে রাষ্ট্রিক সমস্যায় গিয়ে দাঁড়ায়। এখানে বলছে যে দীনবন্ধু গুয়াতেলির মিত্র পরিবার কি দিগম্বর বিশ্বাস মহাশয়ের জীবন থেকে কাহিনী সংগ্রহ করেছেন, অর্থাৎ এই ইঙ্গিতটা থেকে মনে হচ্ছে যে নীলদর্পণ নাটকের যে বিষয়বস্তু এবং নীলদর্পণ নাটকের যে গোলক বসুর যে সম্পন্ন পরিবার এবং সেই সম্পন্ন পরিবার ধ্বংস হয়ে যাবার যে ঘটনা, সেটা কি কোনোভাবে দিগম্বর বিশ্বাস নামক জনৈক ব্যক্তির জীবনের ইতিহাস থেকে নেওয়া, অর্থাৎ একেবারেই বাস্তব কোনো ঘটনা, বাস্তব কোনো ইতিহাস এই নাট্য রচনার পেছনে রয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, ঘটনাটা সত্যি এবং বাস্তব, কিন্তু বাস্তব ঘটনাটাকেই তো আর সাহিত্যে তুলে আনলে সেটা সাহিত্য হয়ে যায় না। কিন্তু দীনবন্ধু মিত্রের সেই প্রতিভা ছিল যে বাস্তবে দেখা একটা ঘটনাকে কোন কৌশলে তিনি একটি যুগজয়ী, একটি কালোজয়ী নাটকে পরিণত করতে পারবেন, এবং দীনবন্ধু সেই প্রতিভার বলেই কিন্তু এই বাস্তব ঘটনাকে একটা যুগোত্তীর্ণ নাটকে পরিণত করতে পেরেছিলেন। এবং বঙ্কিমচন্দ্র তার এই প্রতিভা সম্পর্কে বলেছিলেন যে কেবল অভিজ্ঞতায় কিছু হয় না, অভিজ্ঞতা সঞ্চিত হচ্ছে, অভিজ্ঞতা ঝুলি সমৃদ্ধ হচ্ছে, তাহলেই তো সব হয় না, কিন্তু সেই অভিজ্ঞতাকে যথাযথ সাহিত্যে পরিণত করতে গেলে সেখানে কিসের দরকার হয়, একটা সহানুভূতি সম্পন্ন দৃষ্টির দরকার হয়। তাই বলছে কেবল অভিজ্ঞতায় কিছু হয় না, সহানুভূতি ভিন্ন সৃষ্টি নাই। দীনবন্ধুর সামাজিক অভিজ্ঞতায় বিস্ময়কর নহে, তাহার সহানুভূতিও অতি তীব্র। অর্থাৎ দীনবন্ধু যে ভূয়দর্শী, তার কাজের পরিপ্রেক্ষিতে বা তার বিভিন্ন স্থানে ঘোরার পরিপ্রেক্ষিতে দীনবন্ধু মিত্রের যে প্রভূত অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, শুধু তাই নয়, তার সঙ্গে তার একটা অত্যন্ত সহানুভূতিশীল মন ছিল, যে মনটাকে নিয়ে তিনি তার দেখা বাস্তব ঘটনাটাকে অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করতে পারতেন, অত্যন্ত নিবিড়ভাবে সেটাকে গ্রহণ করতে পারতেন, এবং প্রতিটা ঘটনার প্রতি তার এতটাই মানে মানসিক একটা নৈকট্য তৈরি হতো যে তার অনুভূতি, তার অনুভবের স্পর্শে সেই বাস্তব ঘটনাটা একটা স্থায়ী রসে পরিণত হতো। আমরা জানি যে সরপুর গ্রামে সম্পন্ন চাষী গৃহ হচ্ছে গোলক বসু। গোলক বসুর দুই পুত্র নবীন মাধব এবং বিন্দু মাধব। নবীন মাধব গ্রামেই থাকে, বিন্দু মাধব সরকার কলকাতায় লেখাপড়া করেন, এবং নবীন মাধব পিতার বিষয় সম্পত্তি দেখাশোনা করে ইত্যাদি ইত্যাদি। এবং বারবারই দেখেছি যে নবীন মাধব সরপুরের যে দরিদ্র কৃষক বা অন্যান্য প্রজা আছে তাদের হয়ে তিনি দাঁড়িয়ে পড়েছেন, এবং তিনি তাদের হয়ে নীলকর সাহেবদের যে কুঠি, সেই কুঠিয়াল সাহেবদের সঙ্গে তিনি নানান রকম ঝঞ্ঝটে, নানান রকম ইয়েতে মানে গণ্ডগোলে তিনি জড়িয়ে পড়েছেন। এমনকি এবং গরিব প্রজাদের যে দাঁড়াও এক সেকেন্ড, একটু আমি দেখিনি। আচ্ছা, এমনকি সাধুচরণের যে বিবাহিতা কন্যাকে কুঠিয়ালরা ধরে নিয়ে গেছিল, গর্ভবতী কন্যাকে, তাকেও তিনি মুক্ত করে আনেন। কিন্তু মুশকিলটা হলো এত প্রতিবাদ, এত কিছু করেও তিনি কুঠিয়াল সাহেবদের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদী
তুলতে পারলেন না, প্রতিবাদী একটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। প্রতিরোধ তো গড়ে তুলতে পারলেই না, মাঝখান থেকে যেটা হলো যে নবীন মাধব এবং তার যে পরিবার, অর্থাৎ গোলক বসুর যে পরিবার, সেই গোলক বসুর পরিবার কিন্তু নীলকর সাহেবদের রোষের মুখে পড়ে গেল। এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে গোলক বসুকে তারা মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করলো, ইংরেজরা গ্রেপ্তার করলো। অভিযোগ মিথ্যে হলেও মধ্যবিত্তর কাছে তো এটা একটা দারুণ অপমান যে তিনি গ্রেপ্তার হলেন এবং সেই মানসিক যন্ত্রণায় তিনি জেলখানায় আত্মহত্যা করলেন, গোলক বসু আত্মহত্যা করলেন। আচ্ছা, তারপরে নীলকর সাহেবদের যে লাঠিয়াল, তাদের দ্বারা নবীন মাধব সাংঘাতিকভাবে প্রহৃত হলেন এবং তিনি মারা গেলেন। শোকে উন্মাদিনী সাবিত্রী, অর্থাৎ গোলক বসুর স্ত্রী বা নবীন মাধবের যে মা, সেই অবস্থায় তিনি প্রায় উন্মাদ হয়ে গিয়ে ছোট পুত্রবধূকে তিনি কি করছেন, হত্যা করে ফেলছেন। এইরকমভাবে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই নাটকের শেষে একাধিক মৃত্যু ঘটছে। মানে এটাকে আমরা এক ধরনের মেলোড্রামেটিক অ্যাপ্রোচ বলতে পারি, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর গোলক বসু মারা যাচ্ছে, নবীন মাধব মারা যাচ্ছে, সাবিত্রীর হাতে তার ছোট পুত্রবধূ খুন হয়ে যাচ্ছে। এইরকম ধরনের ঘটনা, একটা মেলোড্রামেটিক প্রচণ্ড পরপর মৃত্যু এসে পড়ছে। তো এটাকে আমরা কিছুটা গ্রিক ট্র্যাজেডির একটা চেহারাও দেখতে পারি, যে গ্রিক ট্র্যাজেডিতে মানে তাকেই আমরা ট্র্যাজেডি বলছি, যেখানে একাধিক মৃত্যু এবং ভয়ঙ্করভাবে সেই মৃত্যু এসেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখতে পাচ্ছি যে শেষের দিকে এসে হঠাৎ করে মৃত্যুর একটা যেন মিছিল তৈরি হচ্ছে। যদিও নাটকটা শেষ কিন্তু মৃত্যু দিয়ে হচ্ছে না। নাটকটা শেষে আমরা দেখতে পাচ্ছি নবীন মাধবের মৃত্যুতে তার শোকাহত স্ত্রী যখন তার মৃতদেহ ধরে বিলাপ করছে, ঠিক সেই সময়ে নবীন মাধবের একমাত্র সন্তান বিপিন, একমাত্র মানে টিকে থাকা সন্তান, সেই সন্তানকে একা রেখে আদরিণী নবীন মাধবের স্ত্রীকে ডাকতে এসেছে যে তার ছেলে উঠে তাকে খুঁজছে। সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা মৃত্যু থেকে দৌড়ে নবীন মাধবের স্ত্রী সে এই ছেলের দিকে দৌড়ে গেছে, হ্যাঁ, এবং আদরণীকে সে বলছে যে তুই যখন জানিস তুই ওকে একা রেখে এলি কেন। এইটা একটা খুব সাজেস্টিভ, এই যে একটা মৃতদেহকে ধরে বিলাপ করছে, তারপরেই সে ছুটে চলে গেল তার পুত্রের কাছে, অর্থাৎ যেখানে একটা প্রাণ আছে, একটা জীবন আছে, অর্থাৎ মৃত্যুই শেষ কথা হতে পারে না জীবনে। সেই মৃত্যু থেকে জীবনের দিকে মুখ ঘুরিয়েছে নাটক। এই উপসংহারটা কিন্তু বেশ ব্যতিক্রমী একটা উপসংহার। আচ্ছা, তারপরে আমরা যেটা বলি যে তার নাট্য কৌশলটা, মানে এই নাটক রচনার ক্ষেত্রে তার নাট্য কৌশলটা কীরকম ছিল। সে যুগের এই যে ঘটনাটা অত্যন্ত পরিচিত একটা ঘটনা, অনেকেই প্রায় জানে, নীলদর্পণ নাটকের ঘটনার যে বিষয়বস্তু। কিন্তু এই ঘটনাটাকে যখন তিনি নাট্যরূপ দিচ্ছেন, অবশ্যম্ভাবীভাবে সব ঘটনার সঙ্গে জড়িত যে উপকাহিনীগুলো, সেই সব উপকাহিনীকে তো তিনি জুড়তে পারেননি, ফলে তাকে অনেক এডিট করতে হয়েছে। কাটছাঁট করে তিনি একমাত্র গোলক বসুর পরিবার এবং তাদের যে বিনাশ, এইটার উপরে তাকে কনসেন্ট্রেট করতে হয়েছে, এইটার উপরেই তার মনঃসংযোগটা কেন্দ্রীভূত হয়েছে। কেমন? আচ্ছা, একমাত্র তোরাপের কাহিনী যেহেতু সরাসরি গোলক বসুর কাহিনীর সঙ্গে জড়িত, সেহেতু তোরাপের কাহিনীটা এখানে তিনি নিয়ে এসেছেন। অর্থাৎ এইখান থেকে দেখা যায় যে তিনি কিন্তু কেবলমাত্র নীলকর সাহেবদের অত্যাচারের যে বিভিন্ন কাহিনী, সেই বিভিন্ন কাহিনীর খতিয়ান তৈরি করতে চাননি। অর্থাৎ তার কিন্তু উদ্দেশ্যটা ছিল একটা নাটক রচনা। এমন নয় যে বিভিন্ন সময়ে তিনি নীলকর সাহেবদের নানান অত্যাচার তিনি প্রত্যক্ষ করেছেন, দেখেছেন, ধারাবাহিকভাবে সেগুলোর একটা বর্ণনা করে যেতে চাইছেন, একেবারেই না। তিনি কিন্তু চেয়েছিলেন নাটকটা রচনা করতে, যার জন্য গোলক বসুর পরিবারকে তিনি নিয়ে এসেছেন এবং সেই রেফারেন্সে তিনি তোরাপের কাহিনীটা এনেছেন। কেমন? আচ্ছা, ফলে হচ্ছে কি যে এই বিভিন্ন ঘটনাকে তিনি একটা শৃঙ্খলার মধ্যে বাঁধতে চেয়েছেন নাটকের মধ্যে, এবং সেই নাটককে তিনি নানা অঙ্কে এবং নানা গর্ভাঙ্কে তিনি বিভক্ত করেছেন। আচ্ছা, নাটকের চরিত্র নির্মাণের ক্ষেত্রে একটা জায়গায় আমরা বলতে পারি যে এই চরিত্র ক্ষেত্রে তিনি কিছুটা আদর্শায়িত হয়ে গেছেন। কেমন? এক ধরনের আদর্শ
নিষ্ঠুর বাস্তবকে তিনি দেখেছেন, কিন্তু বাস্তবের নিষ্ঠুরতা ও তার সাথে আদর্শায়িত রূপ এই দুটোরই কিন্তু একটা মেলবন্ধন তিনি ঘটিয়েছেন। যেমন দেখো সাবিত্রী, মানে নবীন মাধবের মা বা গোলক বসুর স্ত্রীর চরিত্রটা এইভাবে অঙ্কিত হয়েছে। তিনি বলছেন যে কর্তা আমার ঘরবাসী মানুষ কখনো গা অন্তরে নিমন্ত্রণ খেতে যান না। তার কপালে এত দুঃখ, ফৌজদুরিতে ধরে নিয়ে গেল, গোলক বসুকে ধরে নিয়ে যাবার পর তার জেলে যেতে হবে ভগবতী, তোমার মনে এই ছিল মা, আহা বলে তিনি বিলাপ করছেন। কেমন? আচ্ছা, তিনি যে বলেন আমার এত বড় ঘর না শুলে ঘুম হয় না, তিনি যে আতপ চালের ভাত খান না, তিনি যে বড় বৌমার হাতে নইলে খান না, অর্থাৎ একেবারে আদর্শ সুগৃহিণী বলতে যা বোঝায় সাবিত্রীর বিলাপের মধ্যে দিয়ে গৃহকর্ত্রীর সেরকম ধরনের একটা আদর্শায়িত চেহারা কিন্তু নাটকে উঠে আসছে। আবার সাবিত্রী সংসারে কর্ত্রী, তার সম্বন্ধে সাধারণ লোক যেটা বলছে, মা ঠাকুরন যে পৃথিবীর মধ্যে কারে ভালো না বাসে তাও তো দেখতে পাইনি, আহা মাগ্গি যেন অন্নপূর্ণা, তা তোমরা কি অন্ন এঁকেছ যে তিনি পূর্ণ হবেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সাবিত্রী যে সাক্ষাৎ অন্নপূর্ণা সেই প্রসঙ্গ নাটকের মধ্যে এসেছে। অর্থাৎ আইডিয়ালাইজড চরিত্রগুলোকে তিনি কিছু পরিমাণে আইডিয়ালাইজড করে তুলেছেন এই নাটকের মধ্যে। কেমন? এবং তারপরে যেটা দেখব, অবশ্য অধিকাংশ চরিত্রই পদিময় রানী, তোরাব, তারপরে ধরো গোলক বসু, সাবিত্রী, তারপরে তার নবীন মাধব, নীলকর সাহেবদের অত্যাচারের অমানবিক যে দিকটা, চরিত্র চিত্রায়নের দিক থেকে আমরা কিছু পরিমাণে একটা আদর্শায়িত আইডিয়ালাইজড করবার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। এবং নাটকের ঘটনা অধিকাংশই ঘটেছে হচ্ছে সরপুরে, একবার মাত্র বেগুনবেড়েতে, আর একবার মাত্র ইন্দ্রাবাদে। কেমন? ফলে স্থানগত যে ঐক্যটা, সেই স্থানগত ঐক্যটাকে তিনি রক্ষা করেছেন। এবং ঘটনাকালও একই সময়, অর্থাৎ সময়গত যে ঐক্য, স্থানগত কালগত যে ঐক্য নাটকের, সেই স্থানগত এবং কালগত ঐক্য তিনি রক্ষা করেছেন। এবং নাটকটা কখনোই স্লথ হতে দেননি। নাটকটার মধ্যে একটা তীব্র গতিময়তা রয়েছে, কারণ একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা, একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক, বা একটা গর্ভাঙ্গ থেকে আরেকটা গর্ভাঙ্কে যখন গেছে, নাটকের মধ্যে সেই ক্ষিপ্রতাটা, সেই নাট্যিক গতিটাকে কিন্তু তিনি বজায় রাখতে পেরেছিলেন। এবং শেষের দিকে তো পঞ্চম অঙ্ক পর্যন্ত, চতুর্থ থেকে পঞ্চম অঙ্ক, এই দুটো অঙ্কতে প্র্যাকটিক্যালি দর্শকরা কিন্তু নিঃশ্বাস ফেলার সময় পায় না। গোলক বসুর মৃত্যু, ক্ষেত্রমণির মৃত্যু, নবীন মাধব, সরলতা সাবিত্রীর মৃত্যুর পর মৃত্যু তিনি দেখিয়ে গেছেন। তারপরে যেন অকস্মাৎ একেবারে পঞ্চম অঙ্কে গিয়ে সেটা স্তব্ধ হয়ে গেছে। এই যে পরপর মৃত্যু মিছিল, দর্শকরা কিন্তু কিছুটা বিহ্বল হয়ে পড়ে যে হঠাৎ করে একটা দুটো অঙ্কের মধ্যে এত মৃত্যু, দর্শকরা কিন্তু হঠাৎ করে স্তম্ভিত হয়ে পড়ে, বিহ্বল হয়ে পড়ে এইরকম মৃত্যু মিছিল দেখে। তারপরে শেষ পর্যন্ত বিন্দু মাধবের আক্ষেপে এসে নাটকটা যেন একটা জায়গায় এসে দাঁড়ায়। তো আচ্ছা, তারপরে আমরা যেটা, এক সেকেন্ড, আচ্ছা, আমরা বলছি যে নীলদর্পণ নাটক হচ্ছে ট্র্যাজেডি। অবশ্যই ট্র্যাজেডি একটা বিয়োগান্ত নাটক। ট্র্যাজেডির এলিমেন্টস বা ট্র্যাজেডির যে উপকরণ, সেই উপকরণ তো নাটকের মধ্যে রয়েছেই। গ্রিক ট্র্যাজেডির সংজ্ঞা যদি আমরা অনুসরণ করি, তাহলে যে ভয়ানক রস, যে বিভৎস রস, সেটা তো রয়েছে। নীলকর সাহেবদের যে অত্যাচার, সেই অত্যাচারের যে জ্বলন্ত বর্বরচিত একটা উদ্ভাস বা অভিব্যক্তি, তাকে যখন নাটকের মধ্যে তিনি বাস্তবসম্মতভাবে রূপ দিচ্ছেন, তখন তো সেটা একটা ভয়ঙ্কর চেহারা নিচ্ছে, ভয়াবহ চেহারা নিচ্ছে। এবং তার সঙ্গে রয়েছে এক ধরনের অতিনাটকীয়তা এবং এক ধরনের ওই মৃত্যুর মিছিল। হ্যাঁ, এইগুলোকে যদি আমরা খুব স্থূলভাবে দেখি, তাহলে দেখবো যে গ্রিক ট্র্যাজেডির সঙ্গে কোথাও একটা আমরা যেন সংজ্ঞাগত দিক থেকে কোথাও আমরা একটা মিল দেখতে পাচ্ছি। কিন্তু
ট্র্যাজেডিটা কোনো ব্যক্তি চরিত্রের ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি বা চরিত্রগত স্খলনের জন্য কিন্তু ঘটেনি। এইখানেই হচ্ছে প্রধান তফাৎ। কেমন গ্রিক ট্র্যাজেডিতে যার ট্র্যাজেডিটা ঘটে তার ব্যক্তি চরিত্র বা ব্যক্তিগত চরিত্রের কোনো স্খলন তাকে সেই ট্র্যাজেডির দিকে টেনে নিয়ে যায়, কেমন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো চরিত্রের ব্যক্তিগত কোনো ত্রুটি বা স্খলন তাকে কিন্তু ট্র্যাজেডির দিকে টেনে নিয়ে যাচ্ছে না। ট্র্যাজেডির মূল কারণটা নিহিত রয়েছে সম্পূর্ণরূপে সামাজিক এবং রাষ্ট্রীয় একটা প্রেক্ষিতের মধ্যে। এবং অনেক সময় মনে হচ্ছে, এবং নীলদর্পণের এই ট্র্যাজেডির ক্ষেত্রে তিনি না শেক্সপিয়ারকে অনুসরণ করেছেন, না অ্যারিস্টটলকে অনুসরণ করেছেন, তিনি তার নিজের মতন করে এখানে নাটকটাকে গুছিয়ে নিয়েছেন। অনেকে বলেছেন যে এই নাটকটিতে যে মৃত্যুর ঘনঘটা এই ট্র্যাজেডিকে অবান্তর করে তুলেছে। এটা যথার্থ ট্র্যাজেডি, মৃত্যু এলেই যে সেটা ট্র্যাজিক পরিণতি হবে বা সেটা ট্র্যাজেডি হয়ে উঠবে সেটা কিন্তু নয়। আচ্ছা, তারপরে কেউ কেউ বলেছেন যে যেখানে মৃত্যু এক সুলভ, এত সহজ, সেখানে মৃত্যু আমাদের দুঃখ উদ্রেক করে না, আতঙ্ক সঞ্চার করে না। তো তারপরে আরেকজন সমালোচক বলেছেন মেনি অফ ইটস আনপ্লেজেন্ট সিনস আর এন্টায়ারলি আনসুটেবল ফর ড্রামাটিক রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এখানে মৃত্যু দৃশ্য সম্পর্কে বলেছে যে এমন কিছু দৃশ্য আছে যেগুলো নাটকীয়তা রক্ষার ক্ষেত্রে, নাটকীয়তা রক্ষার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করেছে। যাই হোক, তো যে সময়ে দীনবন্ধু মিত্র নাটক লিখছেন সেই সময় ইউরোপীয় নাট্যাদর্শ অনুসৃত হচ্ছে, আবার সংস্কৃত নাটকের আদর্শ অনুসৃত হচ্ছে, কিন্তু দীনবন্ধু কোনোটাকেই অনুসরণ করছে না। তিনি ইউরোপীয় নাট্যাদর্শকে অনুসরণ করছেন না, আবার সংস্কৃত নাটকের প্রতিও তার কোনো রকম আনুগত্য আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ কোনো দিকেই না গিয়ে তিনি নাট্য রচনার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিজস্ব নিয়মে পথ চলতে শুরু করলেন। তার এই নীলদর্পণ নাটকের যে ফর্মটা বা নাটকের যে আবেদনটা এই বা নির্মাণটা, সেটা একদম একান্তভাবে দীনবন্ধুর নিজস্ব একটা প্যাটার্ন, নিজস্ব একটা শৈলী। বরং বলা যেতে পারে যে মানুষের যে এই ট্র্যাজেডি বা মানুষের যে এই বিপদ, সেটা তার ব্যক্তিগত কোনো কারণের জন্য নয়, সেই কারণটা নিহিত রয়েছে তার সামাজিক বা রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রিক কোনো কারণের মধ্যে। এই যে দৃষ্টিভঙ্গিগত এই জায়গাটা একটা সামাজিক বা রাষ্ট্রিক সমস্যা বা একটা এই রকম ধরনের সংকট কি করে একটা পরিবার, কি করে ব্যক্তির উপরে নেমে আসছে একেবারে, এই জায়গাটাতে বোধহয় কোনোভাবে আমরা ব্রেখটের সঙ্গে একটু সামঞ্জস্য করতে পারি, ব্রেখটের দৃষ্টিভঙ্গির সঙ্গে একটুখানি সামঞ্জস্য দেখতে পারি আর কি। আচ্ছা, তারপরে কারণ এই যে বারবার করে, হ্যাঁ মৃত্যুর মিছিল তো এখানে আছেই, কিন্তু মৃত্যু কিন্তু দীনবন্ধু মিত্রের নাটকের শেষ কথা নয়। নীলদর্পণ নাটকের শেষ কথা কিন্তু জীবন। ফলে সমালোচকরা যখন তার এই মৃত্যু দৃশ্যগুলো নিয়ে যখন সোচ্চার হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলতেই পারি আমরা যে নাটকটা শেষ তো মৃত্যু দিয়ে হয়নি, মৃত্যুকে উত্তরণ করে জীবনের দিকে যাওয়াটাই হচ্ছে এই নাটকের মূল উদ্দেশ্য। যার জন্য দেখো যে আদুরি যখন বলছে বিপিন ডরায় উঠছে, বড় হালদারনি তুমি শিগগির এসো, শৈরিন্দ্রী তখন নবীন মাধবের স্ত্রী তার নবীন মাধবের মৃতদেহ ধরে যখন বিলাপ করছে, সে তখন বলছে তুই সেখান থেকে ডাকতে পারিস নি, একা রেখে এইছিস। আদুরির সঙ্গে সে বেগে প্রস্থান করছে ছেলের কাছে, মৃতদেহ পড়ে রইল, যে মারা গেছে সে তো চলে গেছে, কিন্তু যে আছে তাকে রক্ষা করতে হবে। তাই মৃতদেহ ছেড়ে শৈরেন্দ্রী সবেগে ছুটলেন তার পুত্রের কাছে। তো
উপসংহারে মৃত্যুর ঘনঘটা ট্র্যাজেডিকে অবান্তর করে দিয়েছে, এটা বোধহয় সর্বৈবভাবে আমরা মেনে নিতে পারি না, কারণ নাটকটা কিন্তু উপসংহারে কিন্তু নাটকটা মৃত্যু নেই, বরং জীবনের কথাই সেটা বলেছে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব আরেকটা খুব গুরুত্বপূর্ণ এই নাটকের ক্ষেত্রে, সেটা হচ্ছে সংলাপ। এটাও নীলদর্পণ নাটকের সংলাপ একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ সংলাপ রচনার ক্ষেত্রে বাংলা নাট্য জগৎ দেখল যে চরিত্রানুযায়ী সংলাপ কিভাবে তৈরি করে নেওয়া যায়। কেমন আমরা এখানে যেমন দেখি যে কবিরাজ পণ্ডিত তাদের এক ধরনের সংলাপ, গোলক বসু, নবীন মাধব, বিন্দু মাধব তাদের এক রকমের সংলাপ, সাবিত্রী, সাধুচরণ, গোপীনাথ তাদের এক রকম সংলাপ, আবার তোরাপ, রায়চরণ, রায়তরা, আদুরি, তাদের আরেক রকম সংলাপ। এই যে থাকে চরিত্রগুলো কিন্তু এক একটা শ্রেণী, এক একটা শ্রেণী। কবিরাজ পণ্ডিত তারা সমাজের একটা ক্লাস বা একটা শ্রেণী, আবার গোলক বসু, নবীন, বিন্দু এরা একটা ক্লাস, সাবিত্রী, সাধুচরণ, গোপীনাথ একটা ক্লাস, আবার এই তোরাপরা হচ্ছে, রায়চরণ তোরাপরা হচ্ছে একটা ক্লাস। এই যে সামাজিক শ্রেণীবিন্যাস, সেই সামাজিক শ্রেণীবিন্যাসকে মাথায় রেখে এই প্রত্যেকটা চরিত্রের মুখে যে সংলাপ তিনি বসালেন, এবং সেই সংলাপগুলো প্র্যাকটিক্যালি চরিত্রগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু দীনবন্ধু মিত্রের একটা বিরাট কৃতিত্ব, যে এই সংলাপ কি করে নাটককে বহন করে নিয়ে যায়, চরিত্রগুলোকে, ক্যারেক্টারগুলোকে কী করে তারা বহন করে নিয়ে যায়। এবং এই যে চতুর্থ শ্রেণী, যেটা ধরো একেবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষজন, তোরাপ, রায়চরণ, রায়তরা বা আদুরি, এই যে ক্যারেক্টারগুলো, এদের কথোপকথন বা এদের সংলাপ সাধু থেকে ক্রমশ অসাধু হয়ে একেবারে আঞ্চলিক উপভাষাকে আশ্রয় করেছে, একেবারে আঞ্চলিক উপভাষাকে সেখানে আশ্রয় করেছে। কেমন এখানে তোমাদের, আমার কাছে তো টেক্সটটা নেই, ফলে তোমাদেরকে দিতে পারছি না, কি বলে, উদাহরণ দিয়ে বলতে পারছি না যে কিভাবে এটা হয়। তোমরা বইতে পেয়ে যাবে উদাহরণগুলো তোমরা পেয়ে যাবে, যে উদাহরণগুলো কীরকম ধরনের আর কি এই চরিত্র অনুযায়ী। ডক্টর সুশীল কুমার দে বলছেন যে ভদ্র চরিত্রের সংলাপে যে আতিশয্য আছে তার কারণও সাময়িক যুগের মধ্যে রয়েছে। সে যুগের যাত্রা, নাটকে, পাঁচালিতে, কবিগানে অতিশয়োক্তির প্লাবন দেখা যেত। কথা বলতে তখন লোকে ভালোবাসত, নাটক হলো শব্দবয়নের আসর। গোলক বসু, নবীন মাধব, সরলতা, শৈলেন্দ্রী সকলেরই যখনই সুযোগ পেয়েছে তারা দীর্ঘ সংলাপে ব্যাপৃত হয়েছে, দীর্ঘ সংলাপে। কেমন এইটা কিন্তু একটা নাটকের ক্ষেত্রে একটা ত্রুটি আমরা বলে নেব, কারণ দেখো এইখানে যখন সাবিত্রী কথা বলছে একটা জায়গায়, কতখানি তিনি একাই বলছেন, কর্তা আমার ঘরবাসী মানুষ, কখনো গাঁওন্তরে নিমন্ত্রণ খেতে যান না, তার কপালে এত দুঃখ, ফৌজদুরিতে ধরে নিয়ে গেল, তার জেলে যেতে হবে, ভগবতী তোমার মনে এই ছিল মা, আহা তিনি যে বলেন আমার এত বড় ঘরে না শুলে ঘুম হয় না, তিনি যে আতপ চালের ভাত খান না, তিনি যে বড় বৌমার হাতে নইলে খান না, এইরকম আমরা দেখতে পাবো। যে তারপরে নবীন মাধবের স্ত্রী যে শৈলেন্দ্রী বলছেন, তার সংলাপ দেখো কত দীর্ঘ সংলাপ। সেজ ঠাকুরন আমি বালিকাকালে সেজতীর ব্রত করেছিলাম, আলপনায় হস্ত রাখিয়া বললেছিলাম যেন রামের মতো পতি পাই, কৌশল্যার মতন শাশুড়ি পাই, দশরথের মতন শ্বশুর পাই, লক্ষণের মতন দেবর পাই। সেজ ঠাকুরন বিধাতা সকলেই আমাকে আশার অধিক দিয়াছিলেন, আমার তেজপুঞ্জ প্রজাপালক রঘুনাথ স্বামী, অবিরল অমৃতমুখী বধূপ্রাণা কৌশল্যা শাশুড়ি, স্নেহপূর্ণ লোচন প্রফুল্ল বদন বধূমাতা বলেই চরিতার্থ, 10 দিক
অধিক আলো করা শ্বশুর, শারদ কৌমুদী বিনিন্দিত বিমল বিন্দুমাধব আমার সীতাদেবীর লক্ষণদেবের অপেক্ষাও প্রিয়তর। এই যে মানে যখনই সুযোগ পেয়েছে তখনই এই চরিত্রগুলো, গোলক বসু, নবীন মাধব, শৈলেন্দ্রী, সরলতা, প্রত্যেকেই দীর্ঘ সংলাপে ব্যাপৃত থেকেছে এবং সেই সংলাপগুলো প্রায় বক্তৃতার মতন, বিশেষ করে বিন্দু মাধব আর কি। আচ্ছা, যাই হোক, এই সব দিক থেকে বিচার করে আমরা বলবো যে এই নাটকের প্রত্যেকটা চরিত্রই কিন্তু জীবন্ত চরিত্র। ঊনবিংশ শতকের নাট্যবাদী দর্শকরা এবং নাট্য সেবী পাঠকরা তারা কিন্তু বিস্ময়ে দেখছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিকে। এবং প্রতিটি চরিত্র অত্যন্ত জীবন্ত, তার ভাষা এবং এই জীবন্ত হওয়ার ক্ষেত্রে প্রধান সহায়ক হচ্ছে ভাষা, এবং এই ভাষার মধ্যে প্রবাদ, প্রবচন, তারপরে মেঠো কথা, গেঁয়ো অভিব্যক্তি এবং একেবারে আঞ্চলিক উপভাষার যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে কিন্তু নাট্যকার নিয়ে এসেছেন। এবং সব দিক থেকে মানে সব দিক থেকে বিচার করলে নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্রের লেখা তো শ্রেষ্ঠ নাটক বটেই, এবং এই সময়ের ঊনবিংশ শতকের বাংলা নাটকের জগতে একটা বিশিষ্ট সম্পদ বলা যেতে পারে নীলদর্পণ নাটককে। এর আর একটা যেটা এই নাটক সম্বন্ধে বলা, যে দীনবন্ধু মিত্রের আগে পর্যন্ত মৃত্যুঞ্জয়, রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত বা যে শখের নাট্যশালা, বেলগাছিয়া নাট্যশালা বা তোমার অন্যান্য নাট্যশালাগুলোতে নাটক অভিনীত হচ্ছে, সেখানে অনেক নাটকের অনেক কৃত্রিম রীতিনীতি প্রচলিত ছিল। কিন্তু দীনবন্ধু নাটক যখন মঞ্চস্থ হচ্ছে, তিনি সেই এমনভাবে নাটক লিখলেন যে সেই কৃত্রিম রীতিনীতিগুলোকে কিন্তু আর থাকছে না, কৃত্রিম রীতিনীতিগুলো উঠে যাচ্ছে, সেই অবকাশটা আর থাকছে না। যেমন আগে মুখ্য চরিত্রগুলো মঞ্চে ওঠার আগে কখনো প্রারম্ভিক ঘোষণা, গান, মঞ্চ থেকে সবাই প্রস্থান করছে, এরকম একটা রীতি ছিল, যে একটা নাটকের শুরু হওয়ার আগে একটা প্রারম্ভিক মুখবন্ধ করে দিত কিছু নাট্য কুশীলবরা। কিন্তু দীনবন্ধুর নাটকের পাত্রপাত্রীরা কিন্তু যেমন সাধারণ, তাদের চলাফেরাও সাধারণ, তাদের মঞ্চে উপস্থাপনও সাধারণ, তাদের জন্য আলাদা করে কোনো মুখবন্ধ বা গৌরচন্দ্রিকার প্রয়োজন হচ্ছে না। এবং নাটক, ঊনবিংশ শতকের মঞ্চস্থ নাটক এবং বাস্তব জীবনের মধ্যে একটা ঘোরতর ডিফারেন্স ছিল। ঘোরতর মানে ওটা নাটক, এটা জীবন, দুটো তো কখনো এক হতে পারে না। নাটক লোকে দেখতে যাচ্ছে আর এটা জীবন, জীবনটা জীবনই, নাটকটা নাটকই। কিন্তু এই যে একটা অথচ জীবন থেকে উপকরণ নিয়েই তো নাটক রচনা, জীবন থেকে উপকরণ নিয়েই তো মঞ্চে তার উপস্থাপন, কিন্তু একটা কৃত্রিমতা কোথাও একটা এই দুটোর মধ্যে বিস্তর ফারাক তৈরি করেছিল। কিন্তু দীনবন্ধু মিত্রের নাটক যখন মঞ্চস্থ হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই ফারাকটা কিন্তু আর থাকছে না, এবং তিনি উপলব্ধি করেছিলেন যে এই রকমভাবেই নাটকটা লিখতে হবে, মানে জীবনটাকে মঞ্চে উপস্থাপিত করে দিতে হবে। মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে যে জীবনটাতে আমরা অভ্যস্ত, যে জীবনটা দেখে বা যে জীবনটা যাপনে আমরা অভ্যস্ত, সেই জীবনটাকেই যেন আমরা মঞ্চে দেখতে পাচ্ছি। ফলে দর্শকের ক্ষেত্রে যেটা হবে যে দর্শক এবং মঞ্চে যে যারা অভিনেতা, অভিনেত্রী বা কুশীলব যারা অভিনয় করছে, তাদের মধ্যে কোথাও একটা একাত্মতা অনুভব হবে। ওটাই তো আমি, হ্যাঁ, একাত্মতা অনুভব হবে। এবং ডক্টর সুরেশচন্দ্র মৈত্র মহাশয় বলছেন যে নাটকের গণতন্ত্রীকরণ, এটাকেই তিনি বলছেন যে নাটকের গণতন্ত্রীকরণ, অর্থাৎ নাটক গণতন্ত্র, অর্থাৎ জনগণের নাটক হয়ে উঠছে। এটা
প্র্যাকটিক্যালি এটা জনগণের নাটক হয়ে উঠছে। এবং রাজেন্দ্রলাল মিত্র এর মর্ম উপলব্ধি করে বললেন, নীলদর্পণ বাংলাদেশের ভাবী ইতিহাস লেখকদিগের উপজীব্য হইয়াছে। ভাবী ইতিহাস লেখকদিগের উপজীব্য হইয়াছে মানে ইতিহাসকে তিনি টেনে আনছেন। যতদিন পৃথিবীমণ্ডলে বঙ্গভাষা পঠিত ও কথিত হইবে, ততকাল নীলদর্পণ সম্মানে পরিগৃহীত হইবে, তাহার আর সন্দেহ নাই। যাই হোক, এই পর্যন্ত আমি বললাম নীলদর্পণ নাটক। তারপরে দ্বিতীয় নাটকে আসি। দ্বিতীয় নাটক হচ্ছে নবীন তপস্বী। অকস্মাৎ নীলদর্পণ নাটকে যে হাইটে দীনবন্ধু মিত্র পৌঁছেছিলেন, নবীন তপস্বী নাটকে এসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দীনবন্ধু মিত্রের কোথাও যেন সেই ইয়েটা মানে ওই হাইটটা, ওই উচ্চতাটা কোথাও যেন একটুখানি হলেও নিচের দিকে নিম্নগামী হয়ে যাচ্ছে। 1863-তে তিনি লিখছেন নবীন তপস্বী, শিক্ষিত সমাজের নাট্যকার। মানে কোথাও একটা তার প্রবণতা হচ্ছে যে নীলদর্পণ হচ্ছে আপামর জনগণের নাটক, কিন্তু না, তিনি কোথাও চাইছেন যে সমাজে শিক্ষিত সমাজের নাট্যকার হয়ে উঠতে। অর্থাৎ নাট্যকার হিসেবে কোথাও যেন কৌলিন্য পাওয়ার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে দেখা যাচ্ছে। এটা এবং এইটার ফলে তিনি নবীন তপস্বী লিখছেন এবং এখান থেকে তিনি শাস্ত্রসঙ্গত নাট্য রচনায় প্রবৃত্ত হচ্ছেন। এই নাটকের মধ্যে যেমন কাহিনী আছে, এই নাটকের মধ্যে তেমন উপকাহিনী আছে। নবীন তপস্বিনীর কাহিনী মোটেও বাস্তব সংসারের সঙ্গে ততটা যুক্ত নয়। রাজারা এসেছে এবং যে রাজারা এসেছে তাদের আচরণও যে খুব রাজন্য সুলভ তাও নয়। মনে হয় রূপকথার গল্পের ছাদে তিনি বাস্তবের কোনো সমস্যা বা সামাজিক কোনো সমস্যাকে উপস্থাপিত করতে চেয়েছিলেন এখানে, বা সমসময়ের যুগের কথা তিনি বলতে চেয়েছিলেন। বহু বিবাহ হচ্ছে এই নাটকের প্রধান মূল বিষয়বস্তু এখানে, এবং আমরা বুঝতেই পারছি সেই সময় বিদ্যাসাগরের বহু বিবাহ, কৌলিন্য প্রথা ইত্যাদি নিয়ে একটা সাংঘাতিক সামাজিক আন্দোলনের ঝড় উঠেছে। সেই সময়টাতেই এই নাটকটা লেখা। নাটকে বিজয় এবং কামিনী এই নাটকের নায়ক নায়িকা। তাদের ভালোবাসার কাহিনী হচ্ছে একেবারে পুঁথি অনুমোদিত যে প্রণয় কাহিনী, সেই প্রণয় কাহিনী হচ্ছে তাদের ভালোবাসা, এবং এই প্রণয় থেকে আরম্ভ করে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পর্যন্ত নানান ধরনের উপকাহিনী সহযোগে টানাপোড়েনের চিত্র এখানে চিত্রিত হয়েছে এবং 5টি অঙ্কেই নাটকটি বিভক্ত। এই গল্পে গম্ভীর একটা যে গম্ভীর বা ভারী সুর, তার সাথে পাল্লা দিয়ে চলেছে লঘু হালকা রসের একটা প্রবাহ। সেখানে মালতী এবং জলধর দুটো চরিত্র আমরা পাচ্ছি। মালতী জলধরের প্রণয়টা হচ্ছে অবৈধ। জলধরের সঙ্গে পরস্ত্রী মালতীর একটা প্রণয়, যে প্রণয়কে সমাজ কখনোই বৈধতা দেবে না বা সমাজ কখনোই মেনে নেবে না। তার পাশাপাশি বিজয় আর কামিনীর কাহিনী হচ্ছে একেবারে সমাজ অনুমোদিত একটা প্রণয় কাহিনী। এই বৈপরীত্য সৃষ্টি করার প্রধান কারণ হচ্ছে যে এটা ভালো এটা খারাপ, এটা বোঝানোর জন্য। তো এইরকম একটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মালতী এবং জলধরের কাহিনীর মধ্যে যে হাস্যরস, সেই হাস্যরসের প্রবাহটা একটা সময় এতটাই বেগবান হয়ে পড়ছে যে কোথাও যেন বিজয় আর কামিনীর কাহিনীটা চাপা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ফলে লেখক নাট্য রচনা করতে করতে ভুলে গেছেন যে এটা উপকাহিনী। জলধর আর মালতীর কাহিনীটা উপকাহিনী, ফলে তিনি কিছু পরিমাণে মূল গল্পের যে রসটা, সেই রসটাকে আচ্ছন্ন করে ফেলেছেন। ফলে এখানে যেটা বলার যে সামঞ্জস্য বোধ, যেটা সেই সামঞ্জস্য বোধের একটা অভাব আমরা এখানে লক্ষ্য করি। কেউ কেউ বলেন যে শেক্সপিয়ারের দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর এটার সঙ্গে একটা কোথাও এর সাদৃশ্য রয়েছে আর কি। তো যাই হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মালতী এবং জলধরের যে উপকাহিনীটা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে নাটকের মধ্যে। আর তিনি সামহাও মনে হচ্ছে নবীন তপস্বিনীতে দীনবন্ধু মিত্র তার যে
নীলদর্পণে যে তার নাট্য রচনার পথটা ছিল, সেই পথটা অকস্মাৎ তিনি যেন পরিবর্তন করছেন। বাস্তব জীবন, বাস্তবের ভাষা ত্যাগ করে তিনি কুলীন নাট্যকার হতে চাইছেন। অর্থাৎ কিন্তু যে বাস্তবতাটা দীনবন্ধু মিত্রকে নীলদর্পণের মতন নাটক লিখতে প্ররোচিত করলো, এবং গোটা ঊনবিংশ শতক দেখলো নীলদর্পণ রচিত হচ্ছে একেবারে সত্য ঘটনা, চেনা জানা যাপিত জীবনে যে ঘটনা প্রতি মুহূর্তে ঘটে চলেছে, সমাজ জীবনকে বিক্ষত করছে, পারিবারিক জীবনকে ধূলিসাৎ করে দিচ্ছে, সেই ঘটনা নাটকের বিষয়বস্তু হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে সেইখান থেকে দীনবন্ধু মিত্র কিন্তু কী করছে, তার পথ পরিবর্তন করে ফেলছেন। তিনি কুলীন নাট্যকার হতে চাইছেন। এবং এই নাটকে সমসাময়িক যুগে নানা কথা আছে, চলতি বুলি আছে, লৌকিক ভাষা আছে, তবুও কেন যেন মনে হয় যে এই নাটকটা নীলদর্পণ নাটকের মতন সেই রকম বাস্তবকে জড়িয়ে তৈরি নয়। এবং অনেকে এর যে উপকাহিনীর অংশটা, সেটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। ফলে হয়েছে কি, এই উপকাহিনীটাকে বিবৃত করতে গিয়ে তিনি অনেক বেশি মনোসংযোগ করেছেন এই উপকাহিনীতে। তাই কোনো কোনো সমালোচক বলেছেন যে উপকাহিনীর প্রশংসা অনেকেই করেছেন, এবং তিনি রাজেন্দ্রনাথ মিত্রও করেছেন। তবে তিনি বলেছেন যে এটা একটা আলাদা প্রস্তাব হতে, মানে এটা একটা আলাদা করে প্রহসন তিনি লিখতে পারতেন। তিনি তাহা পৃথক করিয়া একটি প্রহসন করিলে অবিমিশ্র প্রশংসার ভাজন হইতেন। অর্থাৎ মালতী জলধরের যে কাহিনীটা, সেটা এই নাটকের মধ্যে না এনে তার কৌতুক, তার ঘটনা প্রবাহ, তার চরিত্র চিত্রায়ন এতটাই গুরুত্ব পেয়েছে এই নাটকে যে এটাকে আলাদা করে একটা প্রহসন হিসেবে লিখলে সেটা হয়তো আরও বেশি জনপ্রিয় হতে পারত বা প্রশংসা পেত আর কি। যাই হোক, এই রকমভাবে আমরা দেখতে পেলাম যে নবীন তপস্বী কিন্তু 1863 লেখা হঠাৎ করেই দীনবন্ধু মিত্র কুলীন নাট্যকার হতে গিয়ে কিছুটা তার মর্যাদা বিঘ্নিত হচ্ছে। তারপরে তিনি 1867 লিখছেন লীলাবতী। লীলাবতীও কিন্তু নবীন তপস্বিনীর পথ ধরেই এগোচ্ছে, এটা কিন্তু নীলদর্পণের পথ ধরে এগোচ্ছে না। এটাও কিন্তু দীনবন্ধু মিত্র গম্ভীর রীতিতে নাট্য রচনায় এগিয়ে গিয়েছেন। এই নাটকের মুখ্য চরিত্র হচ্ছে হরবিলাস। হরবিলাস তার কন্যা লীলাবতীর বিবাহ দিতে চান। লীলাবতীর অনিচ্ছা সত্ত্বেও নদের চাঁদ নামে একটি ছেলের সাথে শিক্ষায়, দীক্ষায়, রুচিতে, সম্ভ্রমে নদের চাঁদ কিন্তু মোটেও লীলাবতীর যোগ্য নয়, এবং লীলাবতী এই বিয়েতে মোটেও রাজি হন না। এবং কিন্তু হরবিলাস এই বিয়ে দিতে রাজি হয়েছেন এই কারণে যে কুলীনের সঙ্গে তিনি কন্যার বিবাহ দেবেন, কারণ নদের চাঁদ খুব বড় কৌলিন্য প্রথার যিনি উৎসাহী সমর্থক, সেই যে হরবিলাস, সেই হরবিলাসের ব্যক্তিগত চরিত্রও কিন্তু খুব একটা সুবিধের নয়, কারণ দাসীর গর্ভে তার একটি কন্যা আছে, তার নাম হচ্ছে চাঁপা। আচ্ছা, এবং হরবিলাসের যে পুত্র অরবিন্দ, সে ভ্রমক্রমে তার এই দাসী গর্ভজাত যে কন্যা চাঁপা, তাকে সে স্ত্রীভ্রমে আলিঙ্গন করে এবং লজ্জায় অনুতাপে অরবিন্দ গৃহত্যাগ করে। তো এই হরবিলাস ললিত নামে একটি ছেলেকে মানুষ করে। এই ললিতের সঙ্গে ললিত কোথাও আবার লীলাবতীকে ভালোবাসে আর কি। তো লীলাবতীর বিয়ে নদের চাঁদের সঙ্গে ঠিক হতেই ললিত কিন্তু গৃহত্যাগ করে চলে যায়। ইতিমধ্যে হরবিলাস খবর পায় যে তার পুত্র অরবিন্দ বেঁচে আছে। এইরকম একটা অবস্থাতে যোগজীবন নামে এক সন্ন্যাসী হরবিলাসের বাড়িতে আসে, এবং সেই নিজেকে অরবিন্দ বলে পরিচয় দেয়, যোগবিলাস। এবং নানানভাবে সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় যে যোগবিলাসই হচ্ছে অরবিন্দ, এবং যোগজীবনই হচ্ছে অরবিন্দ। এবং অরবিন্দের যে স্ত্রী ক্ষীরোদবাসিনী, সেই ক্ষীরোদবাসিনীর সঙ্গে সে
বসবাস করতে আরম্ভ করে। ক্ষীরোদবাসিনীও কিন্তু এই যোগজীবন ওরফে অরবিন্দকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করে তার সঙ্গে থাকতে শুরু করে। তো এমত অবস্থায় যে ললিত বিয়ে ঠিক হয়েছে আমাদের লীলাবতীর, এটা জেনে সে গৃহত্যাগ করেছিল, কাশীতে তার সাথে আসল যে অরবিন্দ সেই অরবিন্দের দেখা হয়। কেমন? এবং সেই অরবিন্দকে নিয়ে যখন ললিত বাড়িতে ফিরল তখন সমস্ত রহস্যের উন্মোচন ঘটল। তখন বলা যেটা প্রশ্ন উঠলো, তাহলে যোগজীবনের সঙ্গে যে ক্ষীরোদবাসিনী রাত্রি যাপন করেছে তার কি হবে, তার সতীত্ব কীভাবে রক্ষিত হবে? কেমন? শেষে দেখা গেল যোগজীবন আর কেউ নয়, যোগজীবন হচ্ছে চাঁপা। চাঁপা ছদ্মবেশ ধারণ করে যোগজীবন হয়ে ক্ষীরোদবাসিনীর সঙ্গে রাত্রিবাস করেছে। সব সমস্যার সমাধান। ললিতের সঙ্গে লীলাবতীর বিবাহের আর কোথাও কোনো সমস্যা রইল না, বাধা থাকলো না। এবং এরকমভাবে একটা দেখলাম যে উপসংহার তৈরি হলো। কেমন? আসলে এই যে ছদ্মবেশ, ঘটনার ঘনঘটা, মানে চরিত্রের নানান সমাবেশ, হ্যাঁ, একটা জটিলতা, মানে নাটকের মধ্যে এক ধরনের জটিলতা, এগুলো সম্ভবত মানে কেউ কেউ বলেন যে দীনবন্ধু ইংরেজি নভেল বা ইংরেজি নভেল এবং সংস্কৃত নাটক পড়ে এইরকম ধরনের একটা তার জটিল নাট্য আখ্যান গড়ে তোলার প্রবণতা বোধহয় তৈরি হয়েছিল। এবং বাংলা কাব্যে বাংলা সমাজের নায়ক নায়িকাকেও সেই ছাঁচে ঠেলে তিনি এটা গড়তে বসেছিলেন, কিন্তু সেই গড়াটা সম্পূর্ণ হয়নি, ঠিক মতন এটা হয়নি। যেমন আসল ছিল ললিত এবং লীলাবতীর সম্পর্কের সমস্যা না, তাদের পারস্পরিক সম্পর্ক, প্রণয়, বিচ্ছেদ, পুনর্মিলন, এটাই হচ্ছে মূল কাহিনী। কেমন? কিন্তু তার সাথে চাঁপার সমস্যা, যোগজীবনের সমস্যা, ভোলানাথবাবুর সমস্যা, এই বিভিন্ন সমস্যা এসে এমনভাবে ভিড় করে যে লীলাবতী এবং ললিতের সমস্যাটা আচ্ছন্ন হয়ে যায়। কেমন? যার জন্য কিছু কিছু নাট্যিক ত্রুটি তো নিশ্চয়ই আছে, নির্মাণের ত্রুটি রয়েছে। এবং নাটকের সূচনায় যেমন আমরা নবীনপন্থী এবং পুরাতনপন্থীর একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে, যেমন ধরো ললিত এবং হরবিলাস, হ্যাঁ, এই একজন পুরাতনপন্থী একজন নবীনপন্থী, এই দুটো প্রজন্মের একটা দ্বন্দ্বের ভেতর দিয়ে, একটা আদর্শগত, একটা মনোগত, মূল্যবোধগত দ্বন্দ্বের মধ্যে দিয়ে নাটকটা শুরু হয়েছিল, কিন্তু শেষটা কিন্তু সেরকম করে হলো না। সমাজের তীব্রতম একটা সংঘাত, তীব্রতম একটা দ্বন্দ্ব থেকেই কিন্তু নাটকের আখ্যান বা নাটকের বিষয়বস্তু দীনবন্ধু গ্রহণ করেছেন। কারণ তখন তো এটা সবথেকে বড় কথা, কৌলীন্য, বিধবা বিবাহ ইত্যাদি এই সমস্যাগুলো নিয়ে সমস্ত সমাজ একেবারে উদ্বেল হয়ে রয়েছে। কেমন? এই নাটকটা 1867, এবং আমরা বুঝতেই পারছি সেই সময় বিদ্যাসাগর মহাশয়, ডিরোজিও বেথুন সাহেব, অন্নদাচরণ খাস্তগির, এই প্রমুখ, কেশবচন্দ্র সেন বিশেষত প্রমুখ ব্যক্তিরা তোমার সেই 3 আইন নিয়ে প্রচণ্ড সোচ্চার। অর্থাৎ এই সব আইনগুলোই কিন্তু বিদ্যাসাগর যে সংস্কারগুলোকে বিদ্যাসাগর মনোনীত যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলোর সপক্ষে আইন বেরোচ্ছে 1872-এ, সেই সংস্কারের সপক্ষে আইন বেরোচ্ছে। কৌলীন্য প্রথা রদ, বহু বিবাহ রদ, সতীদাহ প্রথা নিবারণ, বাল্যবিবাহ রদ, এইগুলো। অর্থাৎ এই 67-68 এই সময় ঊনবিংশ শতকের সমাজ একেবারে উত্তাল, এবং অবধারিতভাবেই সমাজে যে দ্বন্দ্ব, একদিকে প্রাচীনপন্থী একদিকে নবীনপন্থী, এই দুই পন্থীর মধ্যে চরম বিরোধ, এবং এই বিরোধের ভেতর থেকেই কিন্তু সমস্যাগুলো উঠে আসছে, যে সমস্যাগুলোকে কিন্তু দীনবন্ধু মিত্র তার নাটকের বিষয়বস্তু হিসাবে তুলে নিয়ে আসছেন। এই পর্যন্ত সবটুকুই ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে সমাজের তীব্রতম যে দ্বন্দ্ব, সেখান থেকে নাটকের কথাবস্তু দীনবন্ধু বেছে নিলেন ঠিকই, কিন্তু নাটকের যে কেন্দ্রীয় সংঘাত, হ্যাঁ, সেন্ট্রাল কনফ্লিক্ট, যে জায়গাটাতে সেন্ট্রালাইজড হওয়ার কথা ছিল, কেন্দ্রীভূত হওয়ার কথা ছিল, সেই জায়গাটা থেকে সরিয়ে এলেন, সেই জায়গাটাকে তিনি ধরে রাখতে পারলেন না। কেমন? এইখানেই কিন্তু নাট্যকার
হিসেবে দীনবন্ধুর এক ধরনের পরাজয় ঠিক বলবো না, দীনবন্ধু মিত্র যে জায়গাটাতে তার কাছে যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনটা যেন তিনি রক্ষা করতে পারলেন না। কোথাও যেন তার একটা নিম্নমুখী গতি আমরা দেখতে পাচ্ছি, যে ডাউনফল হচ্ছে বলতে পারি আমরা আর কি। অথচ এই নাটকের সংলাপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, ওর সংলাপের রচনা শক্তি অত্যন্ত উন্নত, এবং শুধু তাই নয় যে মানুষের চরিত্র, তার স্বভাব, তার শিক্ষা অনুযায়ী প্রত্যেকটা চরিত্র সেই রকম আচরণ করছে, সেই রকমভাবে তার সংলাপ তৈরি হচ্ছে। অর্থাৎ ওই দিকটাতে দেখতে পাচ্ছি যে লীলাবতী নাটকে সংলাপ রচনায় দীনবন্ধু মিত্র একটা মানে খুব জোরালো জায়গায় নিজেকে তুলে নিয়ে যাচ্ছেন আর কি। যেমন দেখো, ললিত এবং নদের চাঁদ দুজনেই যুবক, একই প্রজন্মের দুজনেই যুবক। ললিত শিক্ষিত, ভদ্র, নদের চাঁদ সেই অনুযায়ী শিক্ষিত নয়, অশিক্ষিত, রুচিহীন, মদ্যপ, ওই রকম একটা। ফলে এই একই প্রজন্মের দুটি যুবার মুখের কথন তো একরকম হতে পারে না, ফলে তাদের ভাষা, শব্দচয়ন, বাকভঙ্গিমা, তারপরে প্রবাদ প্রবচন, প্রয়োগ, রীতি সব কিছুই আলাদা। এবং সেই সংলাপের ভেতর দিয়ে চরিত্রটার একটা স্কেচ তৈরি হয়ে যায়। সেই চরিত্রটা স্কেচ অঙ্কনে কিন্তু শুধু সংলাপকে বহন করে অঙ্কনে কিন্তু দীনবন্ধু মিত্র সার্থক। এই জায়গাটাতে আমরা দেখতে পাবো যে সংলাপের জায়গাটাতে তীব্র একটা তার তীব্রতাটা খুব প্রবল আর কি। এবং এই নাটকে তিনি উড়িষ্যার গান, ওড়িয়া গান সংলাপ ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি যে একসময় কর্মের তাগিদে উড়িষ্যায় গেছেন, সেখান থেকে তার যে ইয়েগুলো এসেছে, তার যে অভিজ্ঞতা সঞ্চিত হচ্ছে, সেগুলোকে তিনি এই নাটকের মধ্যে কাজে লাগিয়েছেন। অর্থাৎ তিনি যে ভূদর্শী, সেই একটা ইম্প্যাক্ট বা অভিঘাত আমরা এখানে দেখতে পাচ্ছি। আর পেশাদারি রঙ্গমঞ্চ যখন লীলাবতী অভিনীত হচ্ছে, তখন লীলাবতীর সব থেকে ত্রুটির জায়গাটা হচ্ছে লীলাবতীর পদ্য, মানে নাটকের মধ্যে পদ্যানুরাগ, কবিতার প্রতি অনুরাগ। এবং অমৃতবাজার পত্রিকা সেখানে আপত্তি জানিয়েছিল, এবং ললিত লীলাবতীর প্রণয় দৃশ্য অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই পদ্যধর্মী যে পদ্যগন্ধি যে সংলাপ, সেটা দর্শকের বিরক্তির কারণ হচ্ছে। এটা কিন্তু নাটকের একটা ত্রুটি। এবং মধ্যস্থ পত্রিকাতেও বলা হয়েছে যে অনাবশ্যক বোধে পরিত্যাগ করিলে ভালো হইতো। নাট্যলিখিত কতকগুলিন কবিতা বোধ হয় অনাবশ্যক বোধে পরিত্যাগ করিলে ভালো হইতো, কারণ অনেকে কবিতার প্রাচুর্য বশত বিরক্ত হইয়াছেন। এই মোটামুটি এই হচ্ছে তোমার লীলাবতী নাটক। এবং শেষ নাটক হচ্ছে কমলে কামিনী। এটা 1873 লেখা, যে সময় একেবারে রোগসজ্জায় দীনবন্ধু মিত্র। ফলে নাটকের মানের দিক থেকে কমলে কামিনী খুবই নিকৃষ্ট শ্রেণীর। আসলে এই নাটককে ঘষা মাজা করে একটা পূর্ণাঙ্গ নাটকে রূপ দেবার মতন তখন তার শারীরিক বা মানসিক ক্ষমতা ছিল না, বা সেই অবস্থাও ছিল না। ফলে তিনি পারেননি নাটক, মানে যে উদ্দেশ্যে তিনি নাট্য রচনা করতে নেমেছিলেন, নাটকের গঠন রীতি, সেই উদ্দেশ্যকে বহন করতে পারেননি। চরিত্রগুলো লক্ষ্যহীন। এবং এই নাটকের সবথেকে বিভ্রান্তিকর জায়গা হচ্ছে যে নাটকের স্থান নির্বাচন। স্থানটা হচ্ছে কাছাড়, মণিপুর, ব্রহ্মদেশ ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে স্থান নির্বাচনটা একটা ওই উত্তর পূর্ব ভারতের যে আসাম ওই অঞ্চলটা, এইটা কেন উনি করলেন সেটা তো জানা নেই। ফলে নাটকটা ঠিক কখনোই দাঁড়ানোর মতন অবস্থাও অবশ্য তার ছিল না। এই নাটক লেখকের অসুস্থ দেহের রচনা। যখনই সাধারণে প্রচারিত হয় তখন তিনি রুগ্ন সজ্জায়, নাট্যকার মাজা ঘষা করার অবকাশ পাননি। আর কমলে কামিনী যখন প্রকাশিত হচ্ছে, তখন পেশাদারি রঙ্গমঞ্চ একেবারে জাঁকিয়ে বসেছে। এবং এই ওই দিকে মানে পেশাদারি রঙ্গমঞ্চের নাটক যেটা হবে, সে তার মধ্যে অতি নাটকীয়তা না থাকলে দর্শককে আনয়ন করা যাবে না, দর্শককে টেনে রাখা যাবে না, অর্থাৎ জনপ্রিয়তা পাওয়া যাবে না।
পপুলার কালচার বা পপুলার থিয়েটার বা পপুলারিটির জায়গা একটা চলে আসছে। কোথাও একটা পপুলার কালচারের কনসেপ্ট বা ধারণা, জনপ্রিয় সংস্কৃতি ধারণা কোথাও ধীরে ধীরে যুগের ধমনীতে ইনজেক্টেড হচ্ছে, ধমনীতে প্রবেশ করছে। ফলে এই যে ধরনটা, যে পেশাদারি রঙ্গমঞ্চ আসর জাঁকিয়ে বসছে, ওই মঞ্চের প্রতি নজর রেখেই তিনি এই নাটকে উত্তেজনার পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন, এবং নাটকের প্রধান আকর্ষণ ছিল প্রণয় বাসনার চরিতার্থতা, যার জন্য এই নাটকটা কোনোভাবেই দাঁড়ায়নি। এবং সবথেকে বড় কথা, যে সময় তিনি কমলাকামিনী লিখছেন, সে সময় বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী থেকে শুরু করে বিষবৃক্ষ উপন্যাস তৈরি হয়ে গেছে, এইরকম একটা সাহিত্য তৈরি হয়ে গেছে, হ্যাঁ, উপন্যাস তৈরি হয়ে গেছে। কাজেই গম্ভীর অথচ ভাবোদ্দীপক, অথচ রোম্যান্সের ঘনঘটা সব কিছুই বাঙালি পাঠকের আয়ত্তে চলে এসেছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে দীনবন্ধুর এই নাটকগুলো কিন্তু আর, এই নাটকটা বিশেষ করে আর দাঁড়াতে পারছে না। হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক লিখলেন, ইন ওয়ান ওয়ার্ড, বাবু দীনবন্ধু রাইটস ফর দ্য প্রেজেন্ট জেনারেশন। ইন ওয়ান ওয়ার্ড, বাবু দীনবন্ধু রাইটস ফর দ্য প্রেজেন্ট জেনারেশন। বাবু বঙ্কিমচন্দ্র for ages and generations to come। অর্থাৎ দীনবন্ধু লিখছেন এক্সিস্টিং সময় বা সমসময়ের জন্য, আর বঙ্কিমচন্দ্র লিখছেন আগামীর জন্য, কয়েক ধাপ এগিয়ে। কেমন? তো এই পর্যন্ত থাক। আমরা এই চারটে নাটক, এরপরে তো তার প্রহসন, দীনবন্ধুর প্রহসন এবং কমেডিতে চলে যাব। তাহলে দীনবন্ধুর ক্ষেত্রে আমরা চারটে নাটক দেখতে পাচ্ছি। নীলদর্পণ থেকে তিনি অন্য নাটকে অন্য পথে হাঁটলেন, নবীন তপস্বিনী, লীলাবতী, এই দুটি নাটক, এবং শেষকালে কমলে কামিনী, যে নাটকটা আদৌ নাটক হিসেবে তিনি দাঁড় করাতে পারলেন না। তো এইটুকু দেখো। তারপরে আমরা নেক্সট দিনকে কমেডি, মানে তার যে বিয়ে পাগলা বুড়ো বা সধবার একাদশী, জামাই বাড়ি, যে প্রশ্নগুলো, তিনটে প্রশ্ন আছে, এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা। ভালো থাকো। কেমন লাগছে, আচ্ছা তোমাদের কাছ থেকে শুনতে চাইছি, এই অনলাইন পড়ানো কেমন লাগছে, বুঝতে পারছো কি না, বোঝাতে পারছি কি না, সামনাসামনি দেখা হচ্ছে না, একটা ভার্চুয়াল ক্লাস হচ্ছে, এটা করতে তোমাদের কেমন লাগছে, যদি একটু আমাকে আর কি একটু ফিডব্যাক দিয়ে জানাও। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা সেটাই জানতে চাইছি।